অ্যাডভান্স কাজ আমরা করব আস্তে আস্তে। হ্যাঁ, তো আজকে যেটা আমি পড়াতে চেয়েছিলাম, গতদিন কিন্তু বলেছিলাম যে আজকে পড়বো আমরা এক্সেপশন হ্যান্ডলিং ইন জাভা। জাভাতে কিভাবে এক্সেপশন গুলো হ্যান্ডেল করা হয়। তো এক্সেপশনটা কি আসলে সেটা শুরুতে জানতে হবে। তো এক্সেপশন আমরা সেটাকেই বলি। এক্সেপশন সেটা হচ্ছে আনএক্সপেক্টেড কিছু কন্ডিশন আমার কোডের মধ্যে অনেক সময় ঘটে যায়। আমরা যখন কোড লিখি, টাইপ করতে করতে কোনো জায়গায় ক্যালকুলেশন করতে করতে আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে যায়। যেমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে করতে যদি এরকম হয়ে যায় যে ডিভাইডেড বাই জিরো হয়ে গেছে কোথাও, তার মানে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু সেটা জিরো হয়ে গেছে, আবার নিচে আমরা জিরো দিয়ে সেই ভেরিয়েবল দিয়ে ভাগ করেছি। তাহলে আমাকে একটু বলো তো, কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে কি হয়? কেউ একজন বলো দেখি। ম্যাথ এরর। অটোমেটিক স্যার। এতে এই যে আমার কোড করতে করতে যদি ডিভাইডেড বাই জিরো হয়ে যায়, তাইলে হচ্ছে আমার কোডের বাকি অংশ নিচের অংশ রান করবে না স্যার, এরর না হবে স্যার। না। তাহলে আমি, হ্যাঁ, এরর তো দেখা দিবে। এরর তাহলে হবে, এররের পরের হ্যাঁ অংশ স্যার। রান করার কথা, জি তাই না? স্যার। এররের হ্যাঁ পরের অংশ তো রান করার কথাই না। তাহলে কোডটা কিন্তু ওখানেই শেষ হয়ে গেল। যেমন আমি এই এক্সাম্পলটা দেখো, খুবই একটা আমি নিলাম এক্সেপশন নামক একটা ক্লাস নিলাম, এক্সেপশন টেস্ট। মেইন মেথডের ভিতরে আমি রাখলাম ডেটা ইকুয়াল 100/0। তাহলে এখানে এরর বলবে না? হ্যাঁ স্যার। এখানে তো এরর বলার কথা। তাহলে এর নিচে যে আরো আমার কাজ আছে, যে এই প্রিন্টএফ এর মধ্যে দেখো আমি 20 গুণন 30, 20 আর 30 যোগ করেছি, 50 আউটপুট আসার কথা। এখানে মনে করো আরো হাজার হাজার লাইনের কোড আছে, আরো ফাংশনালিটি আছে, আরো ক্লাস মেথড আছে। হ্যাঁ, এই যে প্রিন্টএফ এর মধ্যে রেস্ট অফ কোড এই লেখাটুকু প্রিন্ট করবে, এরকম নিচে আরো অনেক অংশ আছে। কিন্তু এই যে জাস্ট এই ডিভাইডেড বাই জিরোর এররের কারণে এই কোডের কিন্তু বাকি অংশ আমার আর এক্সিকিউট করা সম্ভব? দেখি কি বলে। এই যে, তাই না? এরর বলছে কিন্তু আমার বাকি অংশ কোড কি রান করছে? না স্যার। আউটপুট আসছে আমার? না না। স্যার। তো এই 20 যোগ 30 এই 50 এটা কি দোষ করলো? এটা তো কোনো ভুল নাই এখানে। তাহলে এই আউটপুট তো আমার আসার কথা, বা আমার তো এই আউটপুট দরকার। তো এই যে আনএক্সপেক্টেড কিছু কন্ডিশন, এরকম আরো অনেক আছে। ফাইল পয়েন্টার, নাল পয়েন্টার, বা অনেক ধরনের এক্সেপশন আছে। আমরা আস্তে আস্তে দেখবো আমরা। হ্যাঁ, এর ইন্ডেক্স আউট অফ বাউন্ডস হতে পারে। তো আস্তে আস্তে আমরা দেখবো। তো এই এক্সেপশন গুলোর কারণে, এই আনএক্সপেক্টেড কন্ডিশন গুলোর কারণে আমার রেস্ট অফ কোড, মানে কোডের বাকি অংশগুলো সাফার হয়। কারণ ওই জায়গায় ভুলের কারণে আমার কোডের বাকি অংশ আমি টেস্টিং করতে পারি না, বাকি অংশ আমি রান করতে পারি না, ওখান থেকে কোডটা টার্মিনেট হয়ে যায়। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটাই হচ্ছে এক্সেপশন, মানে আনএক্সপেক্টেড কন্ডিশন। তো এক্সেপশনটাকে আমরা হ্যান্ডেল করতে পারি কিছু প্রপার ওয়েতে। যে জায়গাতে শুধু এরর হয়েছে ওই জায়গাটুকু আমি ব্লক করে রেখে আহ, বাকি কোডের নিচের যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি ঠিকঠাক ভাবে আউটপুট নিতে পারি। এই যে টেকনিক, এই টেকনিকটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আমি কি বোঝাতে পেরেছি? কিছু একটা বলো, জি স্যার না স্যার, কিছু বলবা তো? স্যার কেউ কথা বলে, কেউ কথা বলে না, ঘুমাই গেছে মনে হয় একটা পুরো। একটু কঠিন হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে। এক্সেপশনটা কি এটা তো বুঝেছো নাকি? যে কোডের মধ্যে কোনো আনএক্সপেক্টেড কন্ডিশন, জি স্যার। তাই না? হ্যাঁ। যেটা আমরা সমাধান করতে পারি। কিভাবে সমাধান করতে পারি সেটা তো এখন আমরা পড়ি নাই, পড়বো। তাহলে দেখি এই কথাটি বলছে যে এক্সেপশন হ্যান্ডলিং ইজ ওয়ান অফ দ্য পাওয়ারফুল মেকানিজম টু হ্যান্ডেল রান টাইম এরর। এই যে এরর গুলো যেগুলো ডিভাইডেড বাই জিরো বাই টাইপের এরর, এগুলো কিন্তু সব রান টাইম এরর। তো এই রান টাইম এরর গুলো যাতে আমার প্রোগ্রামের নরমাল ফ্লোটা ব্যাঘাত করতে না পারে, এটা হ্যান্ডেল করার কিছু টেকনিক আছে, যে জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখবো এখন। তাহলে হোয়াট ইজ এক্সেপশন ইন জাভা? যদি বলা হয় যে এক্সেপশন ইজ অ্যান অ্যাবনর্মাল কন্ডিশন, যেই অ্যাবনর্মাল কন্ডিশনের কারণে আমার কোডটা টার্মিনেট হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে এক্সেপশন। তো এগুলো হ্যান্ডেল করার টেকনিক আমার কিছু আছে। যেমন এখানে একটা রিয়েল এক্সাম্পল দিয়েছে, দেখো কিভাবে এক্সেপশন তোমার নরমাল ফ্লোকে বাধা দেয়। মনে করো তোমার কোড এক প্রোগ্রামে 10টা স্টেটমেন্ট আছে, প্রত্যেকটা স্টেটমেন্টের মধ্যে কিছু না কিছু ইমপ্লিমেন্টেশন করা আছে। তো এই 1 2 3 4 5 8টা স্টেটমেন্ট রান করার পর 5 নাম্বার স্টেটমেন্টে সে একটা এক্সেপশন ঘটে গেল, একটা আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটে গেল, যেটা কারণে কোড টার্মিনেট হয়ে যেতে পারে। তো এই যে 5 নাম্বার স্টেটমেন্টে এরর ঘটলো, তার ফলে কিন্তু এই 6 7 8 9 10 আর রান করবে না, ওখান থেকে না। স্টপ হয়ে যাবে। আমি চাচ্ছি, যেহেতু প্রবলেম 5 নাম্বার স্টেটমেন্টে, রোগ হয়েছে 5 নাম্বার স্টেটমেন্টের,
তাহলে শুধু 5 নাম্বার স্টেটমেন্টটাকে আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করব, যাতে করে এই 5 নাম্বার স্টেটমেন্টের রোগের কারণে 6, 7, 8, 9, 10 কোনোভাবে সাফার আর না হয়। তো 5 নাম্বারটা আমরা সরায় রাখলাম কোনোভাবে টেকনিক্যালি, এটা আমি আ এক্সেপশন ডিসপ্লে করে 6, 7, 8, 9, 10 এর আউটপুটটা আমরা দেখতে চাই, আউটপুটটা আমরা পেতে চাই। এই যে টেকনিক। যাতে 5 থেকে যেন টার্মিনেট না হয়ে যায়। 5 টা শুধু আলাদাভাবে থাক, ওটা এক্সেপশন শো করুক। 6, 7, 8, 9, 10 এগুলো যেন ঠিকঠাকভাবে রান করে। এই টেকনিকটাই আমাদের শিখতে হবে। কি শিখতে হবে এটা বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। ওকে। এই কথাটাই এখানে সম্ভবত বলা আছে। তো এটাই এক্সেপশন এর কনসেপ্ট। তো কিভাবে কাজ করতে হয় এগুলো নিয়ে আমরা এখন শিখব। হ্যাঁ? তো এখানে দেখো কিছু কোশ্চেন অ্যারাইজ হয়ে গেছে। এই কোশ্চেন গুলো সলভ করতে হবে আমাদের। এক্সেপশন ক্লাসটা আসলো কোত্থেকে? এই ক্লাসের জাভা এক্সেপশন ক্লাসের হায়ারার্কিটা কোথায়? জাভা ল্যাং ডট থ্রোয়েবল ক্লাস, মানে জাভা, এই যে এখানে আমাকে একটু বলো তো, এই যে জাভা ডট ল্যাং ডট থ্রোয়েবল ক্লাস লেখা আছে, এখানে প্যাকেজের নাম কি বলো তো? ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ স্যার। ল্যাং প্যাকেজ। ওকে, ভেরি গুড। ক্লাসের নাম? ক্লাসের নাম স্যার ক্লাসের এই নাম থ্রোয়েবল। ল্যাং হ্যাঁ থ্রোয়েবল ক্লাস। থ্রোয়েবল থ্রোয়েবল ক্লাস। থ্রোয়েবল ক্লাসটা জাভা ল্যাং প্যাকেজের অন্তর্ভুক্ত। দেখে বুঝে গেছো? ওকে। তাহলে এই যে থ্রোয়েবল ক্লাস থেকেই কিন্তু এক্সেপশনটা আসছে। এক্সেপশন, এরর এগুলো সবই জাভা থ্রোয়েবল ক্লাসের অন্তর্ভুক্ত। হ্যাঁ? তো থ্রোয়েবল ক্লাসের মধ্যে দেখো এক্সেপশন, এরর দুটোই আছে। তো এক্সেপশন গুলো আইও এক্সেপশন, এসকিউএল এক্সেপশন, ক্লাস নট ফাউন্ড এক্সেপশন, রান টাইম এক্সেপশন, রান টাইমের মধ্যে আবার অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন, নাম্বার ফরম্যাট এরর হতে পারে। এগুলো সব এক্সেপশন যেগুলা লজিক্যালি হ্যান্ডেল করে কোডের বাকি অংশকে রান করানো যায়। কিন্তু ইরর গুলো হচ্ছে, দেখো ইরর গুলো তো ইরর, ওটা তো আর হচ্ছে তোমার এক্সেপশনের মধ্যে আসছে না, যেটা কারেকশন করা যাচ্ছে না সেটা ইরর হয়ে যাচ্ছে। আর ওই যে ইরর গুলোকে কারেকশন করতে পারছি, আমরা টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারছি এক্সেপশন ইউজ করে, সেগুলো এক্সেপশন। তো এক্সেপশন গুলো, ইররও ওয়ান কাইন্ড অফ এক্সেপশনই, কারণ এরও তো আনএক্সপেক্টেড কন্ডিশন। তো এক্সেপশনকে স্বাভাবিকভাবে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, চেকড এক্সেপশন আর একটা হচ্ছে আনচেকড এক্সেপশন। হ্যাঁ, আর আরেকটা আমাদের সাথে থাকে, সেটা হচ্ছে ইরর। তো চেকড এক্সেপশন কি জিনিস এবং আনচেকড এক্সেপশন কি জিনিস এটা একটু জানতে হবে। তো চেকড এক্সেপশন যেটা, সেটাকে আমরা কম্পাইল টাইম এক্সেপশন বলে থাকি। কথাগুলো একটু মাথায় রেখো। চেকড এক্সেপশন গুলোকে আমরা কম্পাইল টাইম এক্সেপশন বলে থাকি, যেগুলা সরাসরি থ্রোয়েবল ক্লাসকে ইনহেরিট করে পাওয়া যায়। রান টাইম এক্সেপশন দরকার হয় না এখানে। হ্যাঁ, যেটা কম্পাইল টাইমে সমাধান হয়। কম্পাইল টাইমে যে এক্সেপশন ঘটে সেই এক্সেপশন হচ্ছে চেকড এক্সেপশন। যেমন ইনপুট আউটপুট সম্পর্কিত যদি কোনো প্রবলেম হয়, ফাইল থেকে ইনপুট নিচ্ছ বা কোথা থেকে ইনপুট নিচ্ছ, এখান থেকে যদি কোনো প্রবলেম হয়, এটা কিন্তু কম্পাইল টাইম এক্সেপশনের মধ্যে থাকে। তারপরে যখন তুমি ডেটাবেস নিয়ে কাজ করবা, এসকিউএল এক্সেপশন, যেটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ রিলেটেড কাজ, ডেটাবেস তোমরা পড়বা, তো এই ধরনের কোনো এক্সেপশন হলে সেটাকে, যেগুলো কম্পাইল টাইমে চেক করা যায়, তো এই এক্সেপশন গুলোকে আমরা চেকড এক্সেপশন বলে থাকি। আর আনচেকড এক্সেপশন যেটা রান টাইমে থ্রো হয়, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন। মনে করো এমন একটা জায়গায় পয়েন্ট করছো যেখানে কিছু নাই, আবার মনে করো অ্যারে সাইজ ডিক্লেয়ার করেছো 10, সেখানে ভেরিয়েবল রাখতেছো 10 এর বেশি, তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হয়ে গেল। হ্যাঁ, এই ধরনের এক্সেপশন গুলো যেগুলো রান টাইমে সমাধান হয়, যেমন ডিভাইডেড বাই জিরো, অ্যারিথমেটিক এক্সেপশন, এই ধরনের এক্সেপশন গুলো হচ্ছে তোমার আনচেকড এক্সেপশন, যেগুলো রান টাইমে সলভ করতে হয়। কম্পাইল টাইমে যেগুলা চেকড হয় না, সেই এক্সেপশন গুলো হচ্ছে আনচেকড এক্সেপশন। তাহলে বুঝে গেছো যে মানে একটা কম্পাইল টাইমে চেক হয় আর একটা রান টাইমে চেক হয়। কম্পাইল টাইমে চেক হয় সেগুলো হচ্ছে চেকড এক্সেপশন, আর রান টাইমে চেক হয় সেগুলো হচ্ছে আনচেকড এক্সেপশন, যেগুলো কম্পাইল টাইমে চেক হয় না। বুঝতে পারছো নিশ্চয়ই? স্যার ওই আন আনচেকড এক্সেপশন মানে এটা স্যার ওভারফ্লো হয়ে যাবে তাই না? ওভারফ্লো হবে না। ওভারফ্লোটা ওয়ান কাইন্ড অফ এক্সেপশন। যে এক্সেপশন গুলো কম্পাইল টাইমে সমাধান হবে না, আচ্ছা কম্পাইল স্যার। টাইমে ডিটেক্ট হবে না। জি। কম্পাইল ঠিকই করবে কিন্তু রান করতে যে প্রবলেম দেখাবে, হুম। হ্যাঁ, সেগুলো হচ্ছে আনচেকড এক্সেপশন। আর যেগুলো কম্পাইল টাইমে ডিটেক্ট করবে সেগুলো হচ্ছে চেকড এক্সেপশন। ঠিক আছে? জি স্যার।
আগে তো কম্পাইল করব তারপরে রান করব, ওই কম্পাইল টাইমে যদি ধরা পড়ে সেটা চেকড এক্সেপশন। এখন এই যে এক্সেপশন যদি আমি হ্যান্ডেল করতে চাই, যে এক্সেপশন গুলো সমাধান করব যাতে করে আমার রেস্ট অফ কোড বা কোডের বাকি অংশ আমি রান করতে পারি, তার জন্য আমার কিওয়ার্ড নিয়ে পড়াশোনা করা লাগবে। এই কিওয়ার্ড গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর ব্যবহার কিভাবে করতে হয় এটা আমাদের শেখার মূল উদ্দেশ্য। যে এক্সেপশন যদি হ্যান্ডেল করতে চাই তাহলে ফার্স্ট কাজ কি, আমার কোন জায়গায় এক্সেপশন হইলো সেটা আমাকে খুঁজে বের করতে হবে না, যে কোন স্টেটমেন্টে যে এররটা ঘটলো, এক্সেপশন ঘটলো, জি স্যার। যার কারণে পরের অংশগুলো রান করছে না, তো সেটাকে খুঁজে বের করতে হবে। তো সর্বপ্রথম কাজ, প্রথম কাজ এক্সেপশনটা কোথায় ঘটলো সেই এক্সেপশনটা খুঁজে বের করে সেই এক্সেপশনটা একটা ব্লকের মধ্যে রাখতে হয়, যে এই কোডের মধ্যে বা এই কয় লাইনের মধ্যে আমার এক্সেপশনটা ঘটেছে। সেই লাইন কয়টা, আমার ট্রাই নামে একটা ব্লক আছে, ট্রাই একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড দিয়ে ব্লক তৈরি করা হয়। ট্রাই নামে একটা ব্লক, সেই ব্লকের মধ্যে ওই যেই কোডের ভিতর এরর ঘটছে ওই অংশটুকু এই ট্রাই ব্লকের মধ্যে রাখতে হয়। তাহলে যে জায়গাতে আমার এক্সেপশনটা ঘটলো সেটা আমি ট্রাই ব্লকের মধ্যে রাখবো। তারপরে আরেকটা ব্লক ইউজ করা হয় ক্যাচ ব্লক, যে এক্সেপশনটা ঘটলো ট্রাই ব্লকের মধ্যে সেই এক্সেপশনটাকে ধরার জন্য, সেই এক্সেপশনটা হ্যান্ডেল করার জন্য তো তাকে প্রসেস করতে হবে। তো এই ক্যাচ ব্লক সেই এক্সেপশনটা ট্রাই ব্লকের কাছ থেকে নেবে। হ্যাঁ, ট্রাই ব্লক একা একা তো এটা প্রসিডিউর করতে পারে না, ট্রাই ব্লক ক্যাচ ব্লক লাগবে এখানে। ক্যাচ ব্লকে সেই এক্সেপশনটা ধরা পড়বে, ট্রাই ব্লকটা ডিটেক্ট করবে, ক্যাচ ব্লকের কাছে তারপরে পাঠাবে। আর একটা ব্লক আছে, সেটা হচ্ছে ফাইনালি ব্লক। ফাইনালি ব্লকটা হচ্ছে তোমার ফাইনালি ব্লক অলওয়েজ এক্সিকিউট করে, এর মধ্যে যে অংশটুকু দিবা সেটা এক্সেপশন ঘটলেও এই অংশটুকু এক্সিকিউট অবশ্যই করতে হবে। হ্যাঁ, তোমার এক্সেপশন উপরে যেটা ঘটছে সেটা তুমি প্রপারলি হ্যান্ডেল করতে পারো আর না পারো, ফাইনালি ব্লকের মধ্যে যেটা থাকবে সেটা অবশ্যই এক্সিকিউট হবে। আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তারও দুইটা কিওয়ার্ড আছে, থ্রো একটা আর একটা হচ্ছে থ্রোজ। হ্যাঁ, থ্রো কিওয়ার্ডটা ব্যবহার করা হয় ওই এক্সেপশন থ্রো করার জন্য। এই যে যখন তুমি ক্যাচ ব্যবহার করবা তখন তোমার এই থ্রো কিওয়ার্ডটাও ব্যবহার করা লাগবে এক্সেপশনটাকে থ্রো করার জন্য। আর থ্রোজ একটা কিওয়ার্ড আছে, থ্রোজ কিওয়ার্ডটা হচ্ছে নতুন করে এক্সেপশন ডিক্লেয়ার করার কাজে ব্যবহার করা হয়, এটা আমরা দেখব। তাহলে আমরা এবার প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখি যে আসলে কিভাবে এগুলো আমরা প্রসেস করে থাকি। দেখো, এই কোডটাতে আমরা দেখলাম, যে কোডটা আমরা রান করলাম, এই যে 100 ডিভাইডেড বাই 0 এর কারণে এই নিচের কোডগুলো রান করতে পারছে না। তাহলে আমাকে কি করতে হবে বলতো, কি করতে হবে? আমার যে অংশটা, ওই যে কিওয়ার্ড গুলো মাথায় রেখো, কি কি কিওয়ার্ড ছিল, কি কি কিওয়ার্ড ছিল বলতো? Sir, try, catch, finally, ট্রাই, throw, ক্যাচ, throw. এই কিওয়ার্ড গুলো মনে তো রাখো। তাহলে আমি বললাম, হ্যাঁ আমি বললাম যে যেই হচ্ছে অংশটুকুতে এরর ঘটেছে সেই অংশটুকু হচ্ছে ট্রাই নামক একটা ব্লকের মধ্যে রেখে দিতে হবে। ট্রাই এবং ক্লাস দুইটা ব্লক আমরা ইউজ করব। তাহলে দেখো তো, এই যে আমার তো এরর ঘটেছে কোনটায়, ডিভাইডেড বাই 0 এই লাইনে না, জি স্যার। এই লাইনে তো এরর ঘটেছে। এই লাইনে এররের জন্য এই যে কোডের বাকি অংশগুলো রান করছিল না। তো যেহেতু এখানে এরর ঘটেছে তাহলে এই লাইনটা আমরা একটা ট্রাই ব্লকের মধ্যে পুরে দিলাম। দেখো, ইন ডেটা ইকুয়াল 100/100, এই লাইনটা কি করলাম, একটা ট্রাই ব্লকের মধ্যে রেখে দিলাম, একটা ব্লকের মধ্যে এটা পুরে দিলাম ট্রাই। তারপরে এরর যেখানে ঘটলো সেটা আমরা ট্রাই ব্লকের মধ্যে রাখবো। তারপর এটা ধরার জন্য আমি আবার কি ইউজ করব, ক্যাচ ব্লক ইউজ ক্যাচ। করব। ক্যাচ ব্লকের মধ্যে আমরা বলে দিব এই যে ডিভাইডেড বাই 0 এটা কোন টাইপের এক্সেপশন, এটা একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, অ্যারিথমেটিক এক্সপ্রেশন। যোগ বিয়োগ গুণভাগ সম্পর্কিত যে এক্সেপশন সেটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। তো এখানে আমি একটা অবজেক্ট তৈরি করব অ্যারিথমেটিক এক্সেপশন, ক্যাচ করবে অ্যারিথমেটিক এক্সেপশন, মানে এই ট্রাই ব্লকের মধ্যে যদি কোনো অ্যারিথমেটিক এক্সেপশন ঘটে তাহলে এই ক্যাচ ব্লক সেই এক্সেপশনকে ক্যাচ করবে যদি অ্যারিথমেটিক এক্সেপশন ঘটে। কারণ আমরা এখানে অ্যারিথমেটিক এক্সেপশনের অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টের নাম কি দিয়েছি, ই, যে কোনো নাম দিতে পারি। তারপরে সেই এটা প্রিন্ট করে দিলাম যে যে অ্যারিথমেটিক এক্সেপশনটা ঘটছে সেই এক্সেপশনটা বলে দিবে যে এখানে ডিভাইডেড বাই 0 এটা ঘটছে, তাই না? জি স্যার। এটার নাম ডিভাইডেড বাই 0। এখন আমি প্রোগ্রামটা রান করি, তো দেখি তো কোডের বাকি অংশ রান করে কিনা। এবার আমি রান করি, দেখো আউটপুট হ্যাঁ কি স্যার। আসছে। এই যে দেখো,
জাভা ল্যাং ডট অ্যারিথমেটিক এক্সেপশন, তার মানে এই যে এই লাইনের আউটপুট এইখানে ক্যাচ করেছে, ট্রাই ব্লকের ক্যাচ করেছে যে এখানে একটা এক্সেপশন ঘটেছে। কি ধরনের এক্সেপশন ঘটেছে দেখো বলে দিছে, ডিভাইডেড বাই জিরো এক্সেপশন ঘটেছে। তার মানে এই কোডে কোথাও একটা ডিভাইডেড বাই জিরো, তুমি যে ট্রাই ব্লক ইউজ করেছো, ক্যাচ ব্লক ইউজ করেছো, এই ক্যাচ ব্লকটা ডিভাইডেড বাই জিরো এক্সেপশন ধরেছে, ধরে ওইটা ওখানে শেষ করে দেখো কোডের বাকি অংশ রান করেছে। দেখো 20 আর 30 যোগ করলে যে 50, তারপর এখানে প্রিন্ট করেছি রেস্ট অফ কোড, তাহলে এই যে রেস্ট অফ কোড কিন্তু রান করেছে। তাহলে এই যে নিচের কোডগুলো ইমপ্যাক্ট পড়লো ওই এক্সেপশনের জন্য, কোনো ইমপ্যাক্ট তো পড়ে নাই, নিচের গুলো তো ঠিকই রান করছে এখন, তাই না? জি স্যার। কিন্তু যদি আমি ট্রাই ব্লক এবং ক্যাচ ব্লক না করতাম তাহলে নিচের এরকম মনে করো নিচে আরো 2000 লাইন আছে, এই 2000 লাইনের আউটপুট কি আমরা পাইতাম? পাইতাম না না। স্যার, ওই এরর জন্য দেখাতো। এরর দেখাতো, আটকে যেত। এখন শুধু যেই অংশটাতে আক্রান্ত হয়েছে সেই অংশটা আমরা চিকিৎসা করলাম, করে অতটুকু ট্রাই ক্লাস ব্লক দিয়ে বন্দি করে দিয়ে আমি বাকি অংশটুকু রান করলাম। এইটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর মূল কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম থাকলে, জিজ্ঞাসা থাকলে করো। কারো কিছু জানার আছে? না স্যার। স্যার হ্যাঁ বলো। স্যার মানে যখন আমরা বড় বড় কোড করব তখন তো আমরা আগে থেকে জানবো না যে এখানে মানে প্রবলেম হবে বা এক্সেপশন হ্যান্ডলিং কাজ করবে, তো কিভাবে তখন বুঝবো যে এখানে এক্সেপশন হ্যান্ডলিং কাজ করবে বা কাজে লাগবে? খুঁজে বের করতে হবে, প্রবলেম খুঁজে বের করতে হবে। এক্সেপশন হ্যান্ডলিং এর উদ্দেশ্য হচ্ছে তুমি প্রবলেম খুঁজে বের করে ওই প্রবলেমের জন্য জানে কোডের বাকি অংশ বাকি কাজগুলো যেন সাফার না করে। প্রবলেম তো তুমি রান করলে বুঝতে পারবা যে এই জায়গায় প্রবলেম হয়েছে। হুম। জি স্যার, জি তাহলে আগে রান করা লাগবে, তারপরে হ্যাঁ, দেখা লাগবে। প্রবলেম তো তোমাকে কম্পাইলারই খুঁজে দিবে, কিন্তু তখন হুম। তুমি দেখবা যে ওই প্রবলেমের জন্য কোডের বাকি অংশ রান করতে পারছো না। হ্যাঁ, তখন তখন ওই ওখানে প্রবলেমটা ব্লক করে দিতে হবে। হ্যাঁ। ঠিকঠাক ভাবে রান করতে হবে। তাহলে বাকি কিওয়ার্ড গুলো ইউজ মানে ওগুলা। হ্যাঁ, আস্তে আস্তে দেখি আমরা। দেখো আচ্ছা। যদি তুমি ট্রাই ক্যাচ ইউজ না করো তাহলে তো সবই এরর। এখানে এরর ঘটেছে, এটা তো বলেই দেয় যে এরর ঘটেছে, এরকম এরর অমুক জায়গাতে এরর ঘটেছে, এই যে অ্যারিথমেটিক এক্সপ্রেশনে এখানে বাকি লাইন কিওয়ার্ড গুলো ইউজ করলে মানে ওটার মানে কিলোডটা ঠিক হবে না এই না? যে দেখো এখানে লাল বাতি জ্বলাই দিছে, তার মানে এই যে এখানে এখানে এরর হয়েছে, দেখতে পাচ্ছ? স্যার এই লাইনের এখানে তো আছে। দেখাচ্ছে যে জাভা 7, এই যে এক্সেপশন টেস্ট জাভা 7, মানে ওই লাইনটাতেই তো দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বলবেই, এটা। হ্যাঁ। বলে দেবে। এখন 7 নাম্বার লাইনে হচ্ছে এক্সেপশন ঘটে, এই প্রবলেম ঘটেছে। এখন তুমি যেহেতু জানতে পারলে যে 7 নাম্বার লাইনে প্রবলেম ঘটেছে, এখন তুমি চাও না যে 7 নাম্বার লাইনের জন্য 8 9 10 নাম্বারের নিচের কোড, হাজার লাইন কোডগুলা ক্ষতিগ্রস্ত হোক। তখন তুমি ওই অংশটা যদি সেটা হ্যান্ডেল করার মতো এক্সেপশন হয় তখন তুমি ট্রাই ক্লাস ব্লক ইউজ করে সেটাকে হ্যান্ডেল করো, যাতে বাকি অংশ সাফার না হয়। জি স্যার। বুঝতে পারছো কি? জি স্যার। এইটাই মূলত আমাদের উদ্দেশ্য। তো আমরা এটা শিখে গেলাম, এখন আস্তে আস্তে আমরা এটা নিয়ে কাজ করা শিখবো। হুম, দেখি নেক্সট কি আছে, কারণ থ্রোস এগুলোর ব্যবহার আমাদের আস্তে আস্তে জানতে হবে। তো এখন এই যে ট্রাই ক্যাচ এবং ফাইনালি ব্লক আছে, তো কোন ব্লক কিভাবে কাজ করে এটা এখন আমরা জানবো। দেখো সিনট্যাক্স অফ ট্রাই ক্যাচ ব্লক, ট্রাই ক্যাচ ব্লক এরকম সিনট্যাক্স না? ট্রাই ব্লকের মধ্যে কোড দ্যাট মে থ্রো অ্যান এক্সেপশন, মানে যেইখানে এক্সেপশনটা ঘটছে সেই কোড থাকবে কার মধ্যে? ট্রাই ব্লকের মধ্যে। তারপরে সেটা ক্যাচ করব, তারপরে কোন এক্সেপশন ঘটছে সেই এক্সেপশনের নাম দেব, এক্সেপশন ক্লাসের নাম দেব। এটা কোন ধরনের এক্সেপশন? অ্যারিথমেটিক এক্সেপশন, নাল পয়েন্টার, ব্যারেন্ডেক্স আউট অফ বাউন্ড, এই লিস্ট আছে, লিস্টটা তোমরা দেখো। আর তারপরে একটা অবজেক্টের নাম দেব, যাতে করে প্রিন্ট করলে কোন এক্সেপশন ঘটছে সেটা যেন বলতে পারে, এটা বলে দেবে। এটা হচ্ছে ট্রাই ক্যাচের সিনট্যাক্স যেটা আমরা রান করলাম। আবার ফাইনালি একটা ব্লক আছে, ফাইনালি ব্লকটার নিয়ম হচ্ছে, মনে করো এই যে এক্সেপশন, এই যে তুমি এখানে দিয়েছো, হ্যাঁ, যে হচ্ছে এখানে অ্যারিথমেটিক না এক্সেপশন না দিয়ে তুমি
বানানটা কোথাও ভুল হচ্ছে, আমি দেখছি, দাঁড়াও। মনে করো অন্য কোনো নাম দিয়েছো যেখানে অ্যারিথমেটিক এক্সেপশন ঘটে নাই, অ্যারিথমেটিক এক্সেপশন না ঘটে অন্য এক্সেপশন ঘটেছে। এরকম কোন এক্সাম্পল আছে না এখানে থাকার কথা? এটা সব অ্যারিথমেটিক দিয়ে করে। স্যার ডাটা টাইপ তো আপনি ইন্টিজার দিছেন, তাহলে অ্যারে ইন্ডেক্স দিলে এটা কেমনে হবে? আমি ওই বানানটা দেখতে চাচ্ছি। এই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এটা তো ক্লাসের নাম, এভাবেই দিতে হবে, যেভাবে ক্লাসের নাম ওইভাবেই দিতে। হ্যাঁ, মনে করো আমি এখানে অন্য একটা এক্সেপশন দিতে চাচ্ছি, তাহলে এখানে ডিটেক্ট করতে পারবে? পারবে না তো। এই যে না। আমি এখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন নামে যে ক্লাস আছে, এই নামে এভাবেই দিতে হবে, নাহলে কিন্তু আবার ভুল হবে। এই নামে কি ক্লিক করুন, কিন্তু আমার এখানে কি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ঘটেছে? ঘটে নাই তো। না এই ক্যাস কি এই অ্যারিথমেটিক এক্সেপশন ধরতে পারবে? না পারবে স্যার। না, কারণ আমি অবজেক্ট করছি কার? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডের। হ্যাঁ কিন্তু হ্যাঁ অবজেক্ট ক্রিয়েট করেছে অ্যারে ইন্ডেক্স এর, আর এক্সেপশন ঘটেছে হচ্ছে অ্যারিথমেটিক arithmetic এক্সেপশন। দেখো আমার কিন্তু কোড রান করার কথা না, কারণ অ্যারিথমেটিক এক্সেপশন ঘটেছে, সেটা তো তুমি থ্রো করতে, ক্যাচ করতে পারো নাই। তাহলে কিন্তু কোডের বাকি অংশ রান করলো না। করলো কি? না করলো না। কিন্তু এখানে যদি তুমি অ্যারিথমেটিক এক্সেপশন দিতা, তাহলে কিন্তু এটা ক্যাচ করতো এবং কোডের বাকি অংশ রান করতো। হ্যাঁ, বুঝতে পারছো? এখন জি আরেকটা টেকনিক হচ্ছে, মনে করো কোনো কারণে তুমি এটা চিনতে পারো নাই যে এটা অ্যারিথমেটিক এক্সেপশন নাকি এক্সেপশন, এটা তুমি চিনতে পারো নাই, সামহাও তুমি এটা ডিটেক্ট করতে পারো নাই, কিন্তু তোমার রেস্ট অফ কোড বাকি অংশ তোমার রান করাটা খুবই জরুরি। তখন তোমাকে কি করতে হবে, বাকি অংশটা তুমি ফাইনালি নামক ব্লকের মধ্যে ঢুকাই দাও। তো এই নিয়ম হচ্ছে, ফাইনালি ব্লকের মধ্যে যদি তুমি রাখো, তাহলে এখন বলো এই অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড তো ডিটেক্ট করতে পারলো না, এবার আমি ফাইনালি ব্লক দেওয়ার কারণে দেখো এই যে 50 এবং রেস্ট অফ কোড এই লেখা কিন্তু রান করছে, করছে না? জি স্যার। তার মানে এখান থেকে কি বুঝলা? বুঝলা যে যদি তুমি ফাইনালি ব্লকের মধ্যে কিছু রাখো, তাহলে এক্সেপশন ডিটেক্ট করতে পারুক আর না পারুক, আগে প্রায়োরিটি ফাইনালি ব্লকের। ফাইনালি ব্লকের মধ্যে যা আছে সেটা সবার আগে ইমপ্লিমেন্ট হবেই, তারপরে কি এক্সেপশন ঘটলো না কি ঘটলো সেটা পরে দেখবে। বুঝতে পারছো কি? তার মানে ফাইনালি ব্লক যদি তুমি দাও, ফাইনালি ব্লকের মধ্যে যা আছে সেটা জোর করে হলেও ইমপ্লিমেন্ট করবেই, তারপরে সে এক্সেপশন খুঁজবে। জি স্যার। এক্সেপশন কিন্তু উপরের ডিটেক্ট টুকু তো পারেন। স্যার উপরের টুকু হ্যাঁ, তো ডিটেক্ট করলো করতে না পারেন। যে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য নিচের উপরে টুকু একটু করলো। মনে করতে পারে নাই, কিন্তু দেখো ফাইনালি ব্লকেরটা আগে ইমপ্লিমেন্ট করে ফেলেছে। বুঝতে পারছো? জি স্যার। এই বুঝার ছিল যে, তাহলে আমরা কি বুঝলাম, যদি কোনো কারণে আমরা এক্সেপশন ডিটেক্ট করতে নাও পারি, তো ফাইনালি ব্লকের মধ্যে যা আছে সেটা অবশ্যই রান করবেই। তো এটাই ফাইনালি ব্লক ছিল। এই যে সিনট্যাক্স এরকমই, ট্রাই এর সাথে ফাইনালি অথবা ট্রাই ক্যাচ ফাইনালি একসাথে ব্যবহার করতে পারো, যেটা আমরা কোডে করলাম। হ্যাঁ, দেখো স্যার একটা এই কোশ্চেন। এখানে দেখা যাচ্ছে এই যে প্রোগ্রামটা আমি রান করলাম, বলো এই কোডের আউটপুট আসবে? এই কোডের কি আউটপুট আসবে বলো? তো এক্সেপশন স্যার ইনটেন্ট মেইন হ্যান তেন ওটা আসবে। হ্যাঁ, এরর দেখাবে, কারণ হচ্ছে এক্সেপশন হ্যাঁ হ্যাঁ এরর দেখাবে। এরর দেখাবে। হ্যাঁ, এখন এটার আউটপুট কি আসবে বলো? এই এররটা ট্রাই ব্লকের মধ্যে রাখলাম, ক্যাচ ব্লক দিয়ে অ্যারিথমেটিক এক্সেপশন দিলাম, যে অ্যারিথমেটিক এক্সেপশনটা প্রিন্ট করলাম, তাহলে যে রেস্ট অফ কোড লেখাটা প্রিন্ট হবে না হবে না? হবে স্যার। স্যার ট্রাইয়ের হবে মধ্যে স্যার। তো আছে, কারণ কারণ ক্যাচের আমি মধ্যে কোডটা তো। হ্যান্ডেল করেছি, এই যে হ্যাঁ উপরে তো হবে না। অ্যারিথমেটিক এক্সেপশন করলাম, ফলে রেস্ট অফ কোড অবশ্যই রান করবে, হ্যাঁ কোডের বাকি অংশ রান করবে। এখন এরকম যদি ঘটনা ঘটে, তুমি ট্রাই ব্লকের মধ্যেই এই যে এরর ঘটলো এবং ওই ব্লকের মধ্যেই আরেকটা লেখা প্রিন্ট করছো, রেস্ট অফ কোড ক্যাশ, তারপরে তুমি এক্সেপশন অ্যারিথমেটিক এক্সেপশন ক্যাশ করেছো, তাহলে এই রেস্ট অফ কোড প্রিন্ট করবে? না স্যার। করার না কথা স্যার না, কারণ করবে ট্রাই না। ব্লক এররের জন্য রাখছো, অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা থ্রো করবে। তো যেহেতু এটা ট্রাই ব্লকের মধ্যেই আছে, সেহেতু এটা তো প্রিন্ট করতে পারবে না অ্যারিথমেটিক এক্সেপশনের, তার মানে শুধু ডিভাইডেড বাই জিরোটা সে ধরবে, রেস্ট অফ কোড কথাটা কিন্তু প্রিন্ট হবে না, শুধু ডিভাইডেড বাই জিরোটা ধরবে।
বুঝতে পারছো নিশ্চয়ই? বেশ। কিন্তু ওটা যদি তুমি নিচে দাও, ক্যাচ ব্লকের পরে দাও, তাহলে দেখো সুন্দর প্রিন্ট করলো, যেটা আমরা আগেই দেখলাম। এরকম বেশ কিছু এক্সাম্পল এখানে দেয়া আছে, তোমরা প্রিন্ট করো। দেখো আমার এখানে ঘটলো অ্যারিথমেটিক এক্সেপশন, আর আমি ক্যাচ করলাম অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, তাহলে কিন্তু এটা ধরতে পারবে না, হুম, যেটা আমরা দেখলাম। জি স্যার। কিন্তু এখানে দেখো এই যে ইন্ডেক্স অ্যারে তুমি দিয়েছো হচ্ছে 1 স্যার 2 এটা 3 হবে। 4, আর প্রিন্ট করেছো 10, তোমার অ্যারেতে আছে 4টা, বা তুমি প্রিন্ট করেছো 10 নাম্বার ইন্ডেক্স, তাহলে কি সম্ভব? এটা সম্ভব না তো। না স্যার। এটা কিন্তু এরর দেখাবে, যেহেতু এরর দেখাবে সেহেতু এটা ট্রাই ব্লকের মধ্যে রাখলাম, হ্যাঁ, রেখে আমি ক্যাচ করলাম যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, ফলে এই যে কোডের বাকি এটা অংশটা দেখাবে। রান করবে। হ্যাঁ, আর উপরে দেখাবে যে তোমার অ্যারে ইন্ডেক্স আউট অফ এক্সেপশন ঘটেছে 10 নাম্বার লাইনে। হুম, হ্যাঁ, 10 নাম্বার লাইন তো না, 10 অ্যারে 10 এর জন্য এক্সেপশন ঘটেছে, রেস্ট অফ কোড কিন্তু রান করেছে। হুম, বুঝতে পারছো কি? জি স্যার। এই তো কনসেপ্ট। এখন হচ্ছে তোমাকে চিন্তা হবে যে কোনটা কোন টাইপের এক্সেপশন, কোনটা বা কত ধরনের এরকম এক্সেপশন আছে। বা এখন প্রশ্ন হচ্ছে এই যে একটা ট্রাই ব্লকের জন্য একাধিক ক্যাশ ব্লক ইউজ করা যায় কিনা। হ্যাঁ, যায়। দেখো একটা একটা ট্রাই ব্লকের জন্য একাধিক ক্যাশ ব্লক ব্যবহার করা যাচ্ছে কিনা একটু দেখো। দেখো একটা ক্লাস নিছি মাল্টিপল ক্লাস ব্লক নামে মেথড, ট্রাইয়ের মধ্যে কি রেখেছি দেখো এখানে একটা অ্যারে নিয়েছি 5, তাহলে 0 থেকে 4 ইন্ডেক্স না, জি 0 থেকে স্যার। 4 না, হ্যাঁ। এখন অ্যারে 5 পজিশনে রাখছি, তাহলে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড ঘটলো না। হুম, আবার এখানে কি এখানে অ্যারিথমেটিক এক্সেপশনও ঘটলো না, 30/0 করেছি, জি স্যার। দুইটা করেছি। এজন্য একটা ট্রাই ব্লকের আন্ডারে দেখো ক্যাশ 1 অ্যারিথমেটিক এক্সেপশন, ক্যাশ আরেকটা ক্যাশ অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন, আরো অনেক অনেক ক্যাশ একটা একটা ট্রাই ব্লকের আন্ডারে ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে তুমি চাইলে এই প্রশ্ন হতে পারে যে একটা ট্রাই ব্লকের আন্ডারে একাধিক ক্যাশ ব্লক ব্যবহার করা যায় কিনা। তো হ্যাঁ, এই যে এরকম করা যেতে পারে, একটা ট্রাই ব্লকের আন্ডারে অনেকগুলো ক্যাশ ব্লক ব্যবহার করা যেতে পারে। স্যার এটা আমরা কোন কিন্তু এরর মানে মানে দূর করার জন্য এটা বারবার ইউজ করতেছি ক্যাচ বারবার? ওই যে তুমি যতগুলো ক্যাশ দিয়েছো তার মধ্যে যে কোনো একটার সাথে যদি এক্সেপশন ঘটে যায় সেটাই ধরবে, বাকিগুলা ধরলো না। তুমি চাইলে তুমি হয়তো চিনতে পারছো না যে এটা হবে না ওইটা হবে, তখন তুমি দুইটাই দিলা, যে কোনো একটা ক্যাশ করলো। এখানে তো আবার দুইটাই ঘটেছে, দেখো অ্যারে ইন্ডেক্সও হুম, ঘটেছে, আবার হচ্ছে অ্যারিথমেটিকও ডিভাইডেড ঘটেছে। বাই 0 দুটোই ঘটেছে না, জি স্যার। হুম হুম। দুটাই ব্যবহার করলো এরকম। তো এরকম কিছু প্র্যাকটিস এখানে করে দেয়া আছে। এখন নেক্সট এর ট্রাই ব্লক, একটা ট্রাই এর আন্ডারে আর কি থাকতে পারে। স্যার আবার কি জয়েন করব? হ্যাঁ, আরেকটু করো, আরেকবার জয়েন করি আমরা তাহলে। হ্যাঁ।